আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি ফয়সাল মাহমুদ। হত্যা লুটপাটের মামলা থাকলেও বিদেশের মাটিতে আইসি জীবন কাটছে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের। জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বর্তমান সরকার বিচার শেষ করতে না পারলেও পরবর্তী সরকার তাদের বিচার করবেই। 5 আগস্ট গণবিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেবল তাই নয়, মন্ত্রী এমপিরাও দলবলে দেশ ছেড়েছেন, নয়তো আছেন আত্মগোপনে। এভাবে প্রধানমন্ত্রীর পাশাপাশি 300 আসনের এমপি মন্ত্রী পালিয়ে যাওয়া বিশ্বের রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা। যাদের বিরুদ্ধে হত্যা দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে তাদের দেখা যাচ্ছে বিদেশের মাটিতে খোশ মেজাজে। লন্ডনে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে দেখা গেছে একসঙ্গে শেখ হাসিনার সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রীকে। অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব জানান, জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবে সরকার। আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছে এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে। তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেন্চুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে। কোনো কারণে এই সরকারের আমলে সবার বিচার কাজ শেষ করা সম্ভব না হলে নির্বাচিত সরকার যেন অব্যাহত রাখে বিচারিক কার্যক্রম, সেই প্রত্যাশাও করেন প্রেস সচিব। তাদেরকে আইনের আওতায় আনা সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করব এবং আমরা আশা করব যে আমরাই যেন কাজটা একটা শেষ করে যেতে পারি। জানান, যারা জুলাই বিপ্লব চলাকালে গণহত্যায় জড়িত ছিল, জাতিকে কলঙ্ক মুক্ত করতেই দ্রুত তাদের বিচার করা উচিত। এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনা সহ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র এনআইডি লক করেছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সোমবার নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। একটি চিঠির মাধ্যমে এ তালিকাভুক্ত 10 জনের এনআইডি লক করা হয়েছে। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রিহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। নথিপত্র অনুযায়ী গত 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার চাংখারপুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত সংস্থা এই প্রতিবেদন জমা দিয়েছে। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর চাংখারপুলে গুলিবিদ্ধ হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন স্কুল ছাত্র আনাস। একই দিন হত্যা করা হয় আরও 5 জনকে। সেই ঘটনায় দায়ের করা মামলায় প্রথম কোনো তদন্ত প্রতিবেদন জমা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জানান, দ্রুতই শুরু হবে এই মামলার আনুষ্ঠানিক বিচার। তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে। কয়েকদিন সময় লাগবে, সেই কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। ফর্মাল চার্জ কোর্টে দাখিলের পরেই আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে। চাংখারপুলের গণহত্যার মামলায় আসামি করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে। গ্রেপ্তারে থাকা আসামিরা হলেন পরিদর্শক আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে, সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলে ফোর্সের কাছে। এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনালে আরও জানানো হয়, তদন্ত রিপোর্টে আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ মিলেছে। তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। শেখ হাসিনা সহ অন্য মাস্টারমাইন্ডের বিরুদ্ধে আলাদা তদন্ত চলমান থাকায় তাদের বিষয়ে এই রিপোর্টে কিছু আসেনি, জানান চিফ প্রসিকিউটর।
এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে, কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদ যেন কোনোভাবেই আর ফিরে না আসে সে লক্ষ্যে ঐকমত্য কমিশন কাজ করছে বলে মন্তব্য করেছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সোমবার জাতীয় সংসদ ভবনের এলটি হলে খেলাফত মজলিস ও জাতীয় গণফ্রন্টের সঙ্গে বৈঠকের আগে তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমেই জুলাই সনদ প্রণয়ন করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকে বসছে ঐক্যমত্য কমিশন। এরই মধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেন দুটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শুরুতে খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে বৈঠক করে কমিশন। কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে, পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। বৈঠক শেষে সংস্কার প্রস্তাবনা নিয়ে নিজেদের মতামত গণমাধ্যমকে জানান খেলাফত মজলিসের প্রতিনিধিরা। ফ্যাসিস্ট সরকারের যারা দোষী তাদের বিচার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সংস্কার, অর্থাৎ এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। বিকেলে জাতীয় গণফ্রন্টের নেতারা বৈঠকে বসেন ঐকমত্য কমিশনের সঙ্গে। সংস্কার ও বিচারের পাশাপাশি সংবিধান নতুন করে রচনার দাবি জানান তারা। কিছু একমত হয়েছি, দ্বিমত পোষণ করেছি, কিন্তু মৌলিক যে বক্তব্য আমাদের, সেই মৌলিক বক্তব্য হলো আমাদের সংবিধান সভার নির্বাচন। সেই জায়গায় স্টিক রেখে চলমান প্রক্রিয়ায় আমরা কিছু কিছু মতামত দিয়েছি। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে ঐকমত্য কমিশন, যার মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সজল দাস, নিউজ 24, ঢাকা। ছাত্রদল কর্মী পারভেজ হত্যা মামলায় 3 আসামিকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে বিশ্ববিদ্যালয়টি থেকে তাদের বহিষ্কার করে হত্যাকাণ্ড তদন্তে 5 সদস্যের কমিটি করেছে কর্তৃপক্ষ। বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। এই হত্যাকাণ্ডের পেছনে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সংশ্লিষ্টতা ও আসামি গ্রেফতারে বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে এই মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এই তথাকথিত ছাত্র প্রতিনিধির নামে নৃশংস এই হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সরাসরি সম্পৃক্ততা আছে বলে দাবি করেন ছাত্রদলের নেতারা। বলেন, এদেশে আর হত্যার রাজনীতি করতে দেয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মব সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে। আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। পারভেজ হত্যার বিচারের দাবিতে বনানী ক্যাম্পাসের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগামী 48 ঘন্টার মধ্যে এই যে 2 জনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে। যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। জড়িতদের গ্রেফতারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাধা দিচ্ছে বলেও অভিযোগ তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে, তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেফতার না করা হয়। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এরপর সুষ্ঠু বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত অপরাধীদের ফাঁসি না হবে আমরা এইভাবেই থাকবো। তার যাতে সবচেয়ে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ছাত্রলীগকে যারাই পুনর্বাসন করতে চাইবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থী তাদেরকে অবশ্যই প্রতিহত করব আমরা। তাদের উচিত এই দায়ভার নিয়ে আরেকটি প্রেস ব্রিফিং করা এবং জাতির সামনে, সাধারণ শিক্ষার্থীর সামনে তুলে ধরা। এমন বাস্তবতায় 3 জনকে সরাসরি বহিষ্কার করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাইম এশিয়ার প্রক্টর জানান, তিনি বিরোধ মিটমাট করে দেওয়ার পরও হত্যা করা হয় পারভেজকে। তাদেরকে আমরা অপশন দিয়েছিলাম যে তোমরা যদি এটা নিয়ে যদি বেশি করো তাহলে আমরা আইনি সহায়তা নেব, সেক্ষেত্রে পুলিশের দিকে আমরা যাব।
সেক্ষেত্রে শিক্ষার্থীরা বলেছে স্যার এটা দরকার নেই, আমাদের মিউচুয়াল হয়ে গেছে। রোববার রাতে হত্যায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে মহাখালীর ওয়ালেস থেকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। সোমবার তাদের আদালতে পাঠানো হলে জামিন আবেদন নাকচ করে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। কাতারের আর্থনা সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সফরের বিভিন্ন দিক তুলে ধরে প্রেস উইং। 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন। সেখানে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়াও কাতার সফরে রোহিঙ্গা বিষয়ক 2.5 ঘন্টার একটি সেমিনারে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকগুলো মিটিং হবে, এই মিটিংগুলো আসলে সত্যি হতে কাতারের সাথে যেটা আমাদের পারস্পরিক যে সম্পর্কটা, এটা আরো নতুন উচ্চতায় নেওয়ার জন্য। আপনি জানেন কাতার খুব ছোট দেশ হলেও মিডল ইস্টে তার অসম্ভব একটা ইনফ্লুয়েন্স, এবং কাতার গ্যাসের ক্ষেত্রে ওরা ওয়ার্ল্ডের পাওয়ার হাউস। তো আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি, এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাতার সফরে শ্রমবাজার ও ভিসা ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। তাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের একটা দেখা সাক্ষাৎ, প্লাস ওখানে আমাদের যেই সমস্যা যেগুলি আছে এই ভিসা ইত্যাদি নিয়ে আমরা চেষ্টা করবো সেগুলি সমাধান করতে। আমরা কি আরো এলএনজি কিনতে চাই? এটা আপনি যিনি কিনবেন তাকে জিজ্ঞেস করুন, আমি কি করে বলবো আরো এলএনজি আমরা কিনবো কিনা। শ্রমবাজার না, শ্রমবাজার তো বললাম যে ভিসা টিসা নিয়ে যে সমস্যাগুলি আছে এগুলি আমরা দূর করার চেষ্টা করবো। ডিসেম্বর মাসকে সময় ধরে নির্বাচনের জন্য রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গুলশানে লেবার পার্টির সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। কাজেই এ ব্যাপারে যদি কেউ অন্য মত পোষণ করে তাহলে তাদেরকে যুক্তি দিয়ে বলতে হবে যে কেন এর চেয়ে বেশি সময় দরকার। প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে দ্রুততম সময় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট। সোমবার দুপুরে ইসলামী ঐক্যজোটের 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সিএসি বৈঠক করেন। বৈঠকে ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে বলা হয়, প্রকৃত সংস্কার নির্বাচিত সরকার দ্বারা সম্ভব, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট। তবে ইসলামী ঐক্যজোটের মহাসচিব শাখাওয়াত হোসাইন রাজি বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে সংস্কার দরকার তাতে সরকারকে সহযোগিতা করতে চায় দলটি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর অ্যাগ্রি ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করেছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। এর আগে উচ্চশিক্ষার সুযোগ সহ 8 দফা দাবিতে রাজধানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গেট বন্ধ করে ভেতরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। স্লোগানে উত্তাল রাজধানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণ। ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তৈরি ও 10ম গ্রেডের পে স্কেলে বেতন ভাতা সহ মোট 8 দফা দাবি তাদের। সকাল 7টায় খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভেতরে ঢুকে গেট বন্ধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এমনকি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অফিসে যেতে চাইলে তাতেও বাধা দিয়ে আন্দোলন চালিয়ে যায় শিক্ষার্থীরা। সকালবেলা আমি জানতে পেরেছি যে হয়তো আন্দোলন হতে পারে, এরকম সেটা 8টার সময়। এর মধ্যে তো সব কর্মচারীরা যারা সব অফিসের দিকে রওনা হয়ে গেছে, আসার পরে এই পরিস্থিতি তারা পড়েছে। আর আমাদের বলেছে এটা তোমাদের দাবি নয়, এটা তোমাদের অধিকার। আমাদের অধিকার হওয়া সত্ত্বেও কেন আজকে 17তম দিনে আমাদের অবস্থান করতে হচ্ছে? পরে শিক্ষার্থীদের 8 দফার মধ্যে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাকির হোসেন। আমরা যারা দায়িত্বশীল আজকে ইনস্টিটিউশন আছে, আমরা চাই প্রশাসনের সাথে সৌহার্দ্য পরিবেশ রেখে সেই সমস্যাগুলি আমরা সমাধান করি। তবে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য একটি স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় গঠনের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বাংলার চট্টগ্রাম থেকে
রংপুর আমরা অসহযোগ আন্দোলনে নামবো। আমরা বলতে চাই অনতিবিলম্বে এই সিন্ডিকেটকে ভাঙতে হবে এবং নবম গ্রেডে কোনোভাবেই পদোন্নতি কোনো সুবিধা রাখা যাবে না। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশের রাস্তায় অবস্থান নিতে দেখা যায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ডিপ্লোমার শিক্ষার্থীদের এই দাবিকে অযৌক্তিক মনে করেন তারা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল মেধাবীরা যোগ্য জায়গায় আসুক। এখন এখানে তাদের জন্য যে দশম গ্রেড রিজার্ভ করে রাখা হয়েছে, সংরক্ষিত করে রাখা হয়েছে, তাহলে তো এখানে অন্যদের সাথে কম্পিটিশন করার সুযোগ নেই। শেষমেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এগ্রি ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। এবার অর্থ বাণিজ্য সংবাদ। ওয়াশিংটন ডিসিতে আজ শুরু হচ্ছে দাতা সংস্থা বিশ্ব ব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠক। বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে গেছেন অর্থ উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধি দল। বৈঠকে আগামী জুন মাসের মধ্যে বিশ্ব ব্যাংক IMF এর কাছে প্রায় $200 কোটি ঋণ সহায়তা চাওয়া হবে বলে জানান তারা। এর মধ্যে IMF এর ঋণের 2 কিস্তি $140 কোটি এবং বিশ্ব ব্যাংকের কাছে প্রতিশ্রুত বাজেট সহায়তার $50 কোটি রয়েছে। এছাড়া চলমান অন্যান্য প্রকল্পে বিশ্ব ব্যাংক যাতে ঋণ সহায়তা বাড়ায় সেই বিষয়টির উপরও জোর দিচ্ছে সরকার। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে হানাহানি বন্ধের বার্তা দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শুধু আন্তদেশীয় নয়, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সম্প্রতির বার্তা ছড়িয়ে দিয়েছেন তিনি। তার মৃত্যুতে গোটা বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রাণঘাতী নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে ফিরে এসে হাজার হাজার ভক্তকে হ্যাপি স্টারের শুভকামনা জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। মৃত্যুর একদিন আগেও তার কণ্ঠে ছিল যুদ্ধ বন্ধ করে বিশ্বে শান্তি ছড়িয়ে দেওয়ার আহ্বান। সোমবার সকালে ভ্যাটিকান থেকে বার্তা আসে, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। পোপ ফ্রান্সিসের জন্ম 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্সে। ক্যাথলিকের পুরোহিত হিসেবে তার অভিষেক হয় 1969 সালে। পুরো আমেরিকা এবং দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত তিনি প্রথম পোপ। পোপ হিসেবে তিনি সরল জীবনযাপন বেছে নিয়েছিলেন। সরব ছিলেন ক্ষুধা, দারিদ্র, পরিবেশ আর যুদ্ধ বন্ধে। সম্প্রীতির বার্তা নিয়ে ছুটে গেছেন বিশ্বের নানা প্রান্তে। ছুটে এসেছিলেন বাংলাদেশেও। গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে দেশে দেশে দীর্ঘ হচ্ছে শোকের কাফেলা। শেষকৃত্যের দিনক্ষণ নিয়ে এরই মধ্যে ভ্যাটিকান জুড়ে নীরবতা। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।